মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। 1934 সালে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার ভাবনা কার মনে আসে? এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। 1934 সালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মানবেন্দ্রনাথ রায়, তাকে তিনি প্রথম 1934 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার একটা ধারণা দেন এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরির একটা ধারণা দেন। এম এন রায় পরের বছরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935-এ তার যে সেশন হতো সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা ধারণা দেয় টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1935 সালে। 1938 সালে জওহরলাল নেহেরু যখন সুভাষচন্দ্র বসু যখন হরিপুরা কংগ্রেসের সভাপতি হন তখন তিনি একটা কমিটি নিয়োগ করেন টু ফ্রেমিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এর সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। by a constituent assembly elected on the basis of adult franchisee. adult franchises মানে হচ্ছে যারা অ্যাডাল্ট তারা প্রত্যেকেই ভোট দিতে পারবে। এই ধারণাটা ওই 1938-এর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন, হরিপুরা কংগ্রেসের সেশন, সেখানে এটা আলোচিত হয়েছিল। আগস্ট অফার লিন লিথগো অফার বলা যেতে পারে। ভাইসরয় ছিলেন লিন লিথগো। তিনি একটা প্রপোজাল দিয়েছিলেন, সেই প্রপোজাল আগস্ট অফার নামে পরিচিত 1940 সালে। সেইটাই ওই আগস্ট অফারে এই প্রিন্সিপালটাকে মেনে নেওয়া হয়েছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে ধারণা, যে মতবাদ, সেইটাকে মেনে নেওয়া হয়েছিল। এবং 1942 সালে স্ট্যাফোর্ড ক্রিপস যে ক্রিপস মিশন আসে, তারাও এই ধারণাটাকে মেনে নেন। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে মতাদর্শ, এইটাকে তারা মেনে নেন এবং তারা বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেই আমরা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার কাজে ব্রিটিশ সরকার হাত দেবে। এবং ফাইনালি ক্যাবিনেট মিশন সেন্ট টু ইন্ডিয়া হলে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার ধারণা রিজেক্টেড হয়, কারণ মুসলিম লীগ বলেছিল যে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে, একটা ইন্ডিয়ার জন্য একটা পাকিস্তানের জন্য। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে ফাইনাল অ্যাকসেপ্টেন্স তারাই করে যায়, ক্যাবিনেট মিশনই এটা করে যায়। কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট ক্যাবিনেট মিশন প্ল্যান ফুলফিল করার জন্য এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। তার ফিচার না যে 389 জন মেম্বার থাকবে এবং 296 জন এর মধ্যে হবে ব্রিটিশ ইন্ডিয়া। 389 জন হচ্ছে টোটাল মেম্বার, তার মধ্যে 296 জন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া এবং 93টা সিট হচ্ছে প্রিন্সলি স্টেট, অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন রাজাদের যে রাজাদের শাসিত রাজ্য, ব্রিটিশদের আনুগত্য করে যেসব রাজারা, যেমন হচ্ছে ত্রিবাঙ্কুর রাজ্য, জয়পুর রাজ্য, যোধপুর রাজ্য। তো এই সব যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো বা হায়দ্রাবাদ, এই সমস্ত রাজ্যগুলো, এগুলো ছিল প্রিন্সলি স্টেট। এটা এখানে 93টা সিট ছিল এবং 296 জন মেম্বারের মধ্যে 292 জন ছিল হচ্ছে ওই 11 গভর্নর প্রভিন্সেস। তখন 11টা গভর্নর শাসিত রাজ্য ছিল, 11 গভর্নর প্রভিন্সেস, অর্থাৎ 11টা গভর্নর শাসিত রাজ্য ছিল এবং 1 ফ্রম দ্য সেন্ট্রাল প্রভিন্সেস। এবং এখন যেসব ইউনিয়ন টেরিটরি আছে সেই রকম কিছু রাজ্য ছিল যেটা সেন্ট্রাল ডাইরেক্টলি সেখানে ইন্টারফেস করে, যেখানে রুল করে, গভর্ন করে। তো সেই রকম রাজ্য থেকে 4 জন নিয়ে 296। The representatives of the princely state were to be nominated by the heads of the princely state, অর্থাৎ যে রিপ্রেজেন্টেটিভরা ছিল তারা হেডস অফ দ্য প্রিন্সলি স্টেট, অর্থাৎ সেখানে যে রাজা যিনি রাজ্য চালাতেন আর কি, তার দ্বারা নমিনেটেড হয়ে তারা আসতেন প্রিন্সলি স্টেটের মেম্বাররা। তো এখান থেকে আমরা ধারণা পাচ্ছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি, মোরেভার তখন 1946 সালের ভোটে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ভোটে তারা ইলেক্টেড হননি, তারা ছিলেন পার্টলি নমিনেটেড, পার্টলি ইলেক্টেড। এবং ইলেকশনটা কি করে হয়েছিল না, যারা ট্যাক্স পেয়ার, যাদের জমি জমা আছে, যারা জমিদার বা যারা খুব শিক্ষিত লোক, তারাই একমাত্র ভোট দিতে পেরেছিলেন, সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে পারেননি। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চলার যে ভোট, সেই ভোটটা হয়েছিল জুলাই আগস্ট 1946-এ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিট পেয়েছিল এবং মুসলিম লীগ পেয়েছিল 73টা সিট। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল 208টা সিট, মুসলিম লীগ পেয়েছিল 73টা সিট। স্মল গ্রুপস অফ ইন্ডিপেন্ডেন্টস গট 15টা সিট, 208টা পেয়েছিল কংগ্রেস, মুসলিম লীগ পেয়েছিল 73টা এবং ইন্ডিপেন্ডেন্ট ছিল 15টা। ঠিক আছে, ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর 1946 মিটিং হয়। সেই সময় মুসলিম লীগ এটাকে বয়কট করে, কারণ তারা সেপারেট পাকিস্তানের দাবিতে অনড় ছিল। এবং সেই ফার্স্ট মিটিংয়ে অ্যাটেন্ডেড বাই অনলি 211 জন মেম্বার শুধুমাত্র এই মিটিংটা অ্যাটেন্ড করে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা দ্য ওল্ডেস্ট মেম্বার ছিল, সবচেয়ে প্রবীণ মেম্বার হওয়ার জন্য তিনি তাকেই কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয়। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ট্র্যাডিশন, ফ্রেঞ্চ প্র্যাকটিস, অর্থাৎ ফ্রান্সের প্র্যাকটিস ছিল এই যে প্রবীণতম সদস্য হবে তাকে টেম্পোরারিলি তাকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হবে। কারণ হচ্ছে সবার প্রথম দিন তো কেউ জানে না কে সভাপতি হবে, কারণ সবার মেম্বাররা ইলেক্টেড করবে সভাপতিকে। তো সভা বসলই না, তার আগে ইলেক্টেড হবে কি করে? তো সেই জন্য সবচেয়ে প্রবীণ সদস্য হিসেবে ফার্স্টে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে টেম্পোরারি হিসেবে তাকে সভাপতি করা হয়। তারপরে 11 তারিখ প্রেসিডেন্ট নিযুক্ত, মানে সেক্রেটারি আর কি, প্রেসিডেন্ট নিযুক্ত করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 তারিখ তিনি নিযুক্ত হন।
তার আগে পর্যন্ত ছিল অস্থায়ী ছিল সচ্চিদানন্দ সিনহা, এবং ভাইস প্রেসিডেন্ট কারা ছিল, দুজন ভাইস প্রেসিডেন্ট ছিল, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। এইচ.সি. মুখার্জি, ভিটি কৃষ্ণমাচারী, সেই জন্য দুজন ভাইস প্রেসিডেন্ট ছিল এই অ্যাসেম্বলির। অবজেক্টিভ রেজলিউশনটা কি? অন দ্য ডিসেম্বর 13, 1946 সালে নেহেরু একটা প্রপোজাল আনেন, সেটার নাম হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সমস্ত অবজেক্টিভ গুলো লেখা ছিল, ঠিক আছে। ইট লেড ডাউন দ্য ফান্ডামেন্টালস অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার। ঠিক আছে। এইটা পুরো 1947 সালের 22শে জানুয়ারি এটা অ্যাডপ্টেড করা হয়। এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা প্রস্তাবটা পাস হয় 22শে জানুয়ারি 1947 সালে, এবং এটাই ছিল মেন ফিলোসফি অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এবং এটাকেই মডিফাই করে প্রিয়াম্বেল, প্রেজেন্ট যে কনস্টিটিউশনে আমরা যাকে প্রিয়াম্বেল বলে ধরি, প্রিয়াম্বেল হিসেবে যেটাকে মান্য করি, তো সেই প্রিয়াম্বেলটাই ছিল, আগের নামই হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশনটাই প্রিয়াম্বেল রূপে এখন খ্যাত রয়েছে প্রেজেন্ট কনস্টিটিউশনে। মানে যারা প্রিন্সলি স্টেট, যারা এতদিন পর্যন্ত বিরত ছিল, তারা গ্র্যাজুয়ালি জয়েন করতে থাকে। 28শে এপ্রিল 1947 প্রথম 7টা প্রিন্সলি স্টেটের রিপ্রেজেন্টেটিভ পাঠায়। 28শে এপ্রিল 1947 তারা 6টা প্রিন্সলি স্টেট তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। 3 জুন 1947 মাউন্ট ব্যাটেন প্ল্যান অ্যাকসেপ্টেড হয়, বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অ্যাকসেপ্টেড হয়, এবং তারপরে আস্তে আস্তে প্রিন্সলি স্টেটের প্রতিনিধিত্ব বাড়তে থাকে এবং মুসলিম লীগও পরে জয়েন করে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এটা কি প্রভিশন ছিল সেটা হচ্ছে জানা দরকার। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কি প্রভিশন ছিল না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ফুললি সোভারিন বডিতে পরিণত হয়েছিল। এর আগে কিন্তু এটা ফুললি সোভারিন বডি ছিল না। 1946 সালে যে সভাগুলো বসেছিল, সেই সভাগুলো ব্রিটিশ গভর্নমেন্টের পারমিশন নিতে হতো, সেই জন্য এটা ফুললি সোভারিন বডি ছিল না। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা ছিল কনস্টিটিউয়েন্ট বডি আর একটা ছিল হচ্ছে লেজিসলেটিভ বডি অর্ডিনারি রুল মেকিং করতো। লেজিসলেটিভ বডির চেয়ারম্যান ছিলেন হচ্ছে জিভি মবলঙ্কার, গণেশ বাসুদেব মবলঙ্কার। ইনি পরে প্রথম লোকসভা স্পিকার হয়েছিলেন। লেজিসলেটিভ বডির চেয়ারম্যান জিভি মবলঙ্কার, এবং কনস্টিটিউয়েন্ট বডির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। দিস ফাংশন কন্টিনিউ টিল নভেম্বর 26শে নভেম্বর 1949। পাকিস্তান যবে স্বাধীন হলো, তারা নিজেদের উইথড্র করলো, তারা ওই কনস্টিটিউয়েন্সির মেম্বার রইল না, এবং 389 ছিল অরিজিনালি মেম্বার ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেল, তখন 299-তে এসে দাঁড়ালো। 389 জনের মধ্যে ভারতের ভাগে পড়লো 289 জন, বাকিরা চলে গেল পাকিস্তানে। এবং সেই সময় 296 ব্রিটিশ ইন্ডিয়ার যে প্রতিনিধিত্ব ছিল 296, সেটা 229-এ এসে দাঁড়ালো। 389 জনের মধ্যে 296 আর 93, 296 ছিল ব্রিটিশ ইন্ডিয়া আর 93 ছিল প্রিন্সলি স্টেটে। এইবার পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেল, তখন সেটা 296টা 229-এ এসে দাঁড়ালো, আর প্রিন্সলি স্টেটে 93 থেকে 70-এ এসে দাঁড়ালো। প্রিন্সলি স্টেটটা 93 ছিল, হয়ে গেল 70। ভারতের ভাগে পড়লো 70টা প্রিন্সলি স্টেট, আর ব্রিটিশ ইন্ডিয়ার যে প্রভিন্স ছিল সেখানে 229 জন মেম্বার ভারতের দিকে রয়ে গেল, আর পাকিস্তানে চলে গেল বাকিরা। 1949 সালে কমনওয়েলথের যে মেম্বারশিপ সেইটা রাটিফাই করে। ইট রাটিফাইড দ্য ইন্ডিয়ান মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ ইন মে 1949। ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ 22শে জুলাই 1947। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ফ্ল্যাগ অন 22শে জুলাই 1947। ইট অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যানথেম অন জানুয়ারি 24, 1950। ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যানথেম জানুয়ারি 24, 1950। It adopted the national song on January 24, 1950. It adopted national song on January 24, 1950. It elected Dr. Rajendra Prasad as the first president of India on January 24, 1950. It elected Dr. Rajendra Prasad the first president of India on January 24, 1950. In all, the Constituent Assembly had 11 sessions. 11টা সেশন হয়েছিল, এবং এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 11টা সেশন বসেছিল, এবং কনস্টিটিউশন যে তৈরি করতে খরচা হয়েছিল অ্যারাউন্ড 64 লাখ টাকা খরচ হয়েছিল। সেশনগুলো, ফার্স্ট সেশন বসেছিল 1946-এর 9 ডিসেম্বর 1946 ফার্স্ট সেশন, 9 ডিসেম্বর 1946 ফার্স্ট সেশন। সেকেন্ড সেশন বসে 1947-এ 20 জানুয়ারি। ফিফথ সেশন চলে আসি 14 থেকে 30 আগস্ট 1947। এই সময় ভারত স্বাধীন হয়, এবং ফিফথ সেশনের সময় থেকেই এটা সার্বভৌম হয়ে ওঠে। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে 14 থেকে 30 আগস্ট। এই সময় ভারত এর যখন ফিফথ সেশন চলছিল, ঠিক দ্বিতীয় দিনে 14 আগস্ট বসেছিল, 15 আগস্ট ভারত স্বাধীন হয়। অর্থাৎ ফিফথ সেশনের সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফিফথ সেশনেই ভারত স্বাধীনতা পায়, এবং তারপরে 11 সেশন হয় 14 থেকে 26 নভেম্বর 1949। সেকেন্ড 24 জানুয়ারি ফাইনাল সেশন হয় 1950 সালে, এবং মেম্বাররা ওয়ান্স এগেন আবার তারা আসে, এবং সেখানে তারা সিগনেচার করে, ঠিক আছে, কনস্টিটিউশন ইন্ডিয়ায়। 11 সেশন হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949। আচ্ছা, কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এখানে টোটাল 8টা, 2 রকম কমিটি, মেজর কমিটি, মাইনর কমিটি। মেজর কমিটি 8 রকম কমিটি ছিল। মেজর কমিটি একটা যে ইউনিয়ন পাওয়ার কমিটি, জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, জওহরলাল নেহেরু।
প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, ইউনিয়ন পাওয়ার কমিটি জওহরলাল নেহেরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহেরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, অ্যাডভাইসারি কমিটি হচ্ছে অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি, ট্রাইবাল অ্যাফেয়ার্স, এটা সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে আরো 5টা সাবসিডিয়ারি সাব কমিটি ছিল, এর আন্ডারে 5টা সাব কমিটি ছিল। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, জেবি কৃপালিনী, ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি জেবি কৃপালিনী, মাইনরিটি সাব কমিটি এইচ সি মুখার্জি, মাইনরিটি সাব কমিটি এইচ সি মুখার্জি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া, তার চেয়ারম্যান হচ্ছে গোপীনাথ বরদলৈ। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া এর সাব কমিটির মেম্বার ছিল গোপীনাথ বরদলৈ। এবং এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া আদার দেন আসাম সাব কমিটি হচ্ছে এবি ঠক্কর, এটা জানার দরকার নেই। গোপীনাথ বরদলৈ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল অ্যাফেয়ার্স, নর্থ ওয়েস্ট ট্রাইবাল এরিয়ার সাব কমিটি ছিল। এবং এছাড়া ছিল রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্টেটস কমিটি স্টেটস ফর নেগোসিয়েটিং উইথ স্টেটস, কমিটি ফর নেগোসিয়েটিং উইথ স্টেটস বা স্টেটস কমিটি এর মেম্বার ছিল জওহরলাল নেহেরু, স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মাইনর কমিটি ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ক্রেডেন্সিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, হাউস কমিটি বি পট্টভি সীতারামাইয়া, অর্ডার অফ দ্য বিজনেস কমিটি ডক্টর কে এম মুন্সি, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কমিটি অন ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জিবি মবলঙ্কার, ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য যে কমিটি জিবি মবলঙ্কার, অ্যাডহক কমিটি অন দ্য সুপ্রিম কোর্ট এস বরদাচারী, ইনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। অ্যাডহক কমিটি অন দ্য সুপ্রিম কোর্ট এস বরদাচারী, তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। কমিটি অন দ্য চিফ কমিশনার্স প্রভিন্স বি পট্টভি সীতারামাইয়া, এক্সপার্ট কমিটি অন দ্য ফাইন্যান্সিয়াল প্রভিশনস নলিনী রঞ্জন সরকার, চেয়ারম্যান হচ্ছেন নলিনী রঞ্জন সরকার, তিনিও অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। লিঙ্গুইস্টিক প্রভিশনস কমিটি প্রভিন্সেস কমিটি এস কে ধর, তিনিও অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিটি এস কে ধর। স্পেশাল কমিটি অন এক্সামিন দ্য ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন জওহরলাল নেহেরু, প্রেস গ্যালারি কমিটি উষানাথ সেন, অ্যাডহক কমিটি অন দ্য সিটিজেনশিপ এস বরদাচারী, আচ্ছা ড্রাফটিং কমিটি তার কার্যকলাপ শুরু করে 29 আগস্ট 1947 এবং এই কমিটিতে 7 জন মেম্বার ছিল, 7 মেম্বার্স দেয়ার ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ, এন মাধবন রাও, যিনি বিএল মিত্রকে রিপ্লেস করেছিলেন, টিটি কৃষ্ণমাচারী, ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ এবং এন মাধব রাও, টিটি কৃষ্ণমাচারী। আচ্ছা ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর introduced the final draft of the Constitution Assembly. The final motion of the draft of the Constitution declared as the passed on 26 নভেম্বর 1949 সালে এটা পাস হয়েছিল। এই সময় 299 জন টোটাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, অর্থাৎ স্বাধীনতার পরে তার মধ্যে অনলি 284 জন মেম্বার সেই দিন প্রেজেন্ট ছিলেন, 26 নভেম্বর প্রেজেন্ট ছিলেন এবং তারাই কনস্টিটিউশনে সই করেছিলেন। তাহলে কনস্টিটিউশনে সই করেছিলেন 284 জন মেম্বার। The Constitution as adopted on 26 নভেম্বর 1949 contained the preamble 395 article and 8 schedules। 26 নভেম্বর তারিখে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। contained a preamble and 395 article and 8 schedules এর মধ্যে ছিল। ডক্টর বি আর আম্বেদকর পরবর্তীকালে ল মিনিস্টার হয়েছিলেন এবং এই ড্রাফট অফ দ্য কনস্টিটিউশনের পাইলট ছিলেন। চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে বি আর আম্বেদকর এবং অলসো নোন অ্যাজ মডার্ন মনু হচ্ছে হিন্দু শাস্ত্রের যে আইন তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মনু, সেই জন্য বি আর আম্বেদকরকে বলা হয় মডার্ন মনু। ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর। মনুতে মনুস্মৃতি পড়েছি, সেই মনুস্মৃতি সেখানে হিন্দু শাস্ত্রের যে সমস্ত আইন ছিল সেগুলো লেখা ছিল, এখানে বি আর আম্বেদকরকে মডার্ন মনু বলা হয়। অর্থাৎ 15টা আর্টিকেলকে 26 নভেম্বরই পাস করিয়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল কোনটা সিটিজেনশিপ, ইলেকশন কমিশনের যে ব্যাপারগুলো, প্রভিন্সিয়াল পার্লামেন্টের ব্যাপারগুলো, টেম্পোরারি এবং ট্রানজিশনাল প্রভিশনস, এগুলো 5, 6, 7, 8, 9, 60, 324 কি আছে, ইলেকশন কমিশনের ব্যাপারগুলো আছে 366, 367, 379, 380, 388, 391, 392, 393, 26 জানুয়ারি। বাকি যে প্রভিশনস গুলো সেগুলো 26 জানুয়ারি এগুলো কেম ইনটু ফোর্স, অর্থাৎ এগুলোকে ইনঅ্যাক্ট করা হয়েছিল। 26 জানুয়ারি হচ্ছে ডেট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন,
কেননা 1930 সালে যে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল, সেলিব্রেট করা হয়েছিল লাহোর সেশনে, 1929 লাহোর সেশনে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশন, সেই জন্য এই 26শে জানুয়ারি এটা পালন করা হয়েছিল, এনাক্টমেন্ট করা হয়েছিল। উইথ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947-এর, এইটা করার পরেও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই সব আইনগুলো কিন্তু বজায় ছিল। 26শে নভেম্বরের পরেও ওই 26শে জানুয়ারি অবধি, 1950-এর যে 26শে জানুয়ারি অবধি 1947-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এবং 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইটা বজায় ছিল। ক্রিটিকিজম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রব্যাক গুলো ছিল সেগুলোকে নিয়ে ক্রিটিক করা হয়। রিপ্রেজেন্টেটিভ বডি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না, মেম্বার্স ওয়ার নট ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। Constituent Assembly was not the member directly elected by the people of India on the basis of the universal adult franchisee. আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা কিন্তু সোভারিন বডি ছিল না, অর্থাৎ সার্বভৌম ছিল না। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা চালাতে হতো, তার যে সভাগুলো বসতো সেগুলো সেখান থেকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের পারমিশন নিয়ে বসতে হতো, এবং ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে তৈরি করেছিল, এবং তার যে সেশন বসতো সেগুলো ব্রিটিশ গভর্নমেন্টের পারমিশন নিয়ে বসাতে হতো। এবং নিজামুদ্দিন নাজিরুদ্দিন আহমেদ, মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কয়েন্ড এ নিউ নেম অফ দ্য ড্রাফটিং কমিটি, ইট ইজ ড্রিফটিং কমিটি। ড্রিফটিং কমিটি বলেছিল নাজিরুদ্দিন আহমেদ, ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলেছিল, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে যে কমিটি যাচ্ছে, শামুকের গতি, সেটা হচ্ছে নাজিরুদ্দিন আহমেদ। ডোমিনেটেড বাই কংগ্রেস, এর বেশিরভাগ মেম্বারই ছিল হচ্ছে কংগ্রেসের মেম্বার। লয়ার পলিটিশিয়ান ডোমিনেশন, এই যে বেশিরভাগ যে মেম্বার ছিল লয়ার এবং পলিটিশিয়ান, এর মধ্যে বেশি ছিল। উইনস্টন চার্চিল commented that the Constituent Assembly only one major community of India. উইনস্টন চার্চিল বলেছিল যে only a major community of India, এই যে Constituent Assembly এটা হচ্ছে only a major community of India। সমালোচকরা বলতেন a body of Hindus। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, elephant was adopted as the symbol of the Constituent Assembly. Elephant was adopted as the symbol of the Constituent Assembly. Sir B.N. Rao was appointed as the constitutional advisor of the Constituent Assembly, বা legal advisor of the drafting committee বা Constitutional B.N. Rao. H.B.R. Iyengar was the secretary of the Constituent Assembly. H.B.R. Iyengar was the secretary of the Constituent Assembly. S.N. Mukherjee was the chief draftman of the Constitution in the Constituent Assembly. S.N. Mukherjee ছিলেন chief draftman of the Constitution in the Constituent Assembly. S.N. Mukherjee ছিলেন chief draftman of the Constitution in the Constituent Assembly. Prem Bihari Narayan Raijada was the calligrapher of the Indian Constitution. Prem Bihari Narayan Raijada was the calligrapher of the institution of the Constitution, Indian Constitution. Prem Bihari Narayan Raijada was the calligrapher of the Indian Constitution. মানে কলিগ্রাফার মানে হচ্ছে এই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তিনি কি করেছিলেন, যে তিনি এটা হাতে নিজে লিখেছিলেন, সেই জন্য তাকে কলিগ্রাফার বলা হয়। The original Constitution was handwritten by him in the flowing italic style. Original Constitution was handwritten by him in a flowing italic style. The original version was beautified and decorated by artists from the Shantiniketan, including Nandalal Bose and Bihor Ram Manohar Sinha. The original version was beautified এবং ডেকোরেট করেছিল টু আর্টিস্ট অফ দ্য শান্তিনিকেতন। কারা, কোন আর্টিস্ট? নন্দলাল বসু এবং বিহর রাম মনোহর সিনহা। নন্দলাল বোস এবং বিহর রাম মনোহর সিনহা illuminated, beautified the ornamented of the original preamble calligraphed by the Prem Bihari Narayan Raijada. Bihor Ram Manohar Sinha illuminated, beautified, ornamented the original preamble. এই প্রিএম্বলটাকে অর্নামেন্টেড করেছে, কে করেছে না, হচ্ছে বিহর রাম মনোহর সিনহা। The calligraphy of the Hindi version original Constitution was done by Basant Krishna Boiddo and elegantly decorated by the Nandalal Bose. Calligraphy of the Hindi version was by Basant Krishna Boiddo and elegantly decorated by Nandalal Bose.